আসসালামু আলাইকুম। আমি এস এম সাজ্জাদ আলম সজীব, ফাউন্ডার প্রযুক্তি শিক্ষা এবং সাবেক শিক্ষার্থী, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, সিভিল ডিপার্টমেন্ট। আজকে আপনাদের সাথে আমার প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমাদের আলোচনার বিষয় হবে খুবই বেসিক একটা বিষয়, ইঞ্জিনিয়ারিং বেসিক বলা চলে। এই জিনিসটা সম্পর্কে না জানলে আসলে আমাদের সামনের 4 বছর, আগামী 4 বছর আমরা খুবই ঝামেলায় থাকবো। বাস্তবিক অর্থে তো আমরা কাজ করতে পারবোই না। ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা আসলে ওইভাবে বুঝবো না কেমন কেন? প্রশ্নে চাইবে এক, প্রশ্নে দিবে একটা, চাইবে আর একটা। তো আমরা আসলে প্রশ্নের যে চাহিদা সেই অনুসারে উত্তর করতে পারবো না, কারণ প্রশ্নের চাইতে পারে কেজিতে, আমরা লিখে আসলাম পাউন্ডে। এই ঝামেলাগুলো আমাদের বাঁচবে। কেজি আর পাউন্ড আসলে অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের আজকের আলোচনার বিষয় একক। একক কি? আমরা ছোট থেকে একটা বিষয়, একটা সংজ্ঞা বারবার পড়ে আসছি, যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয়, তাকে পরিমাপের একক বলে। আসলে এই একক পড়াটা জরুরি কেন, বা এই একের মর্মার্থটা কি? একক বা এই যে ভৌত রাশির যে পরিমাণটা, এটা এক এক দেশে এক এক রকম ভাবে পরিমাপ করা হয়। যেমন বাংলাদেশে বা উপমহাদেশ অঞ্চলে, ভারত বা পাকিস্তানে যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনার উচ্চতা কত, বা এই জিনিসটার দৈর্ঘ্য কত, বা এই মার্কারটার দৈর্ঘ্য কত, হয়তো তুমি বলবা, হয়তো আমরা বলবো 6 ইঞ্চি। বা কাউকে যদি জিজ্ঞেস করি, ভাই আপনার উচ্চতা কত, সে হয়তো বলবে 5 ফুট 6 ইঞ্চি। কিন্তু এই একই জিনিসটা যদি আমরা আমেরিকা কিংবা ইউকেতে যা কাউকে জিজ্ঞেস করি, তখন সেটা ভিন্ন উত্তর আসবে। আমেরিকাতে যদি কাউকে জিজ্ঞেস করি, সে যদি, ভাই আপনার উচ্চতা কত, সে হয়তো বলবে 180 সেন্টিমিটার বা 200 সেন্টিমিটার। কিন্তু একই উচ্চতা, একজন উত্তর দিচ্ছে সেন্টিমিটারে, একজন দিচ্ছে ফিটে। অঞ্চল ভেদে, এলাকা ভেদে, দেশ ভেদে এই এককগুলো পরিমাপের অনেক ভ্যারিয়েশন হয়ে থাকে। সেই ভ্যারিয়েশন গুলো আসলে আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে জানতে হবে। যদি এগুলা না জানি, ভবিষ্যতে আমরা আসলে ফিল্ড পর্যায়ে কোনো কাজ করতে পারবো না, আন্তর্জাতিক পর্যায়ে যেয়ে কোনো কাজ করতে পারবো না। কারণ আমরা ছোট থেকে একটা বিষয়ের প্রতি অভ্যস্ত হয়ে থাকি। সেই অভ্যস্ততার বাইরে, আমাদের কমফোর্ট জোনের বাইরে যে যখন আমরা কোনো কিছু শুনি, তখন যে আসলে স্বভাবতই আমরা খুবই আতঙ্কিত হয়ে যাই। যাতে আমরা কখনো সামনে যে আতঙ্কিত না হই, বা মাঠ পর্যায়ে আমরা কাজগুলো বাস্তবায়ন করতে পারি, তার জন্য আসলে আমাদের একক শেখাটা খুবই জরুরি। তো এখন আমরা একক নিয়ে একটু কথা বলবো। সেই একক, যে এতক্ষণ যে এককের মর্মার্থ আলোচনা করলাম, এখন আমরা তাহলে ক্লাসের ভিতরে যাই। একক বা পরিমাপের একক। একক উৎপত্তিগতভাবে দুই প্রকার: মৌলিক একক আর যৌগিক একক। মৌলিক একক আর যৌগিক একক। তো মৌলিক একক কাকে বলে? সহজ বিষয়ে মৌলিক বলতে আমরা কি জানি? ইউনিক, যার সাথে অন্য কোনো কিছুর মিল থাকবে না। তো স্বভাবতই মৌলিক এককও তাই দাঁড়ায়, যে সকল একক অন্য কারো সাহায্য ছাড়াই স্বতন্ত্রভাবে নিজেকে, নিজের পরিমাণকে প্রকাশ করতে পারে বা নিজেকে প্রকাশ করতে পারে, তাদেরকে আমরা মৌলিক একক বলে থাকি। তো মৌলিক এককটা সবাই জানেন, এসআই। এসআই আন্তর্জাতিক স্বীকৃত স্ট্যান্ডার্ডস অফ ইউনিটস, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অফ ইউনিটস বা এসআই একক, যেটা আসলে 1960 সালে গৃহীত হয়। কেন? এই এক এক দেশের এক এক রকমের এককের বৈষম্যটা দূর করার জন্য, যাতে সবাই একটা নির্দিষ্ট ফিক্সড ভাবে আমরা একটা জিনিসের পরিমাণ করতে পারি। সেজন্য আসলে এই এসআই এককটা গৃহীত হয়েছে, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো এখানে একটা প্রশ্ন থাকতে পারে, এসআই একক থাকার পরে আমরা অন্যান্য একক কেন শিখবো? আসলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এককেও দেশীয় পদ্ধতিতে আসলে আমাদের চলে না। কেন? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ধরা হয় মিটারকে, দৈর্ঘ্যের একক ধরা হয় মিটার। কিন্তু আমরা দেশীয় পদ্ধতিতে দৈর্ঘ্য একক আমরা ফিট হিসেবে প্রকাশ করি। তো এসআই একক থাকার পরেও কিন্তু আমরা দেশীয় হিসাবে অন্য একটা একক নিয়ে হিসাব করতেছি। তো আসলে আমাদের এই জন্যই বাকি এককগুলো শিখতে হবে। বাকি একক সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। তাছাড়া আমরা এককের কনভার্সন গুলো, বা একটা একক থেকে আর একটা এককে রূপান্তর করতে পারবো না, বা একটা পরিমাণের মাধ্যমকে আমরা সঠিকভাবে বুঝতে পারবো না। তো এসআই এককে বা এসআই পদ্ধতিতে মৌলিক একক 7টি। এসআই পদ্ধতিতে মৌলিক একক 7টি। কি কি? দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক কেলভিন,
দীপন তীব্রতার একক ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণের একক মোল। এই 7টি পদ্ধতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ফিক্সড। এই 7টি পদ্ধতিতে আমরা আন্তর্জাতিকভাবে যে কোনো পদার্থ বা যে কোনো কিছু আমরা পরিমাণ করে থাকি। কিন্তু এর বাইরেও আমাদের দেশীয় হিসাবে আরো 3টা, বা দেশীয় না, এটা আন্তর্জাতিকভাবেই বিভিন্ন দেশের বিভিন্ন সিস্টেমের ভিতরে এই 3টা সিস্টেম খুবই বহুল পরিচিত। এই 3টার নাম আমরা সবাই জানি, এমকেএস, সিজিএস, এফপিএস। আমরা এখন এই বিষয়গুলো নিয়ে দেখবো, এমকেএস, এফপিএস, সিজিএস জিনিসটা আসলে কি। যৌগিক একক নিয়ে আমরা পরে কথা বলতেছি, যেহেতু মৌলিক একক নিয়ে কথা বলতেছি, এখন আমরা এমকেএস, এফপিএস বা যে এককগুলো কথা বলবো সেগুলো একটা মৌলিক একক, তাই আমরা যৌগিক এককটা একটু পরে আলোচনা করি, মৌলিক এককটাই দেখি। শুরুতে আসবে পদ্ধতির কথা চিন্তা করলে এমকেএস, তারপরে আসবে সিজিএস, যেটাকে আসলে মেট্রিক এককও বলা হয়ে থাকে, মেট্রিক একক। আর এফপিএস ব্রিটিশ পদ্ধতি, ব্রিটিশ বা ইউকেতে এই পদ্ধতিতে এখনো হিসাব করা হয়। আমাদের যে এসআই একক বা স্ট্যান্ডার্ডস অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অফ ইউনিটস, সেটা আসলে এমকেএস পদ্ধতি থেকেই উৎপন্ন হয়েছে, এটারই বর্ধিত রূপ। এখান থেকে আর একটা একক আসে এমকেএসএ। এছাড়াও আরো 2-1টা পদ্ধতি আছে যেগুলো আসলে আমাদের না জানলেও চলবে, কারণ আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা আমাদের কার্যক্ষেত্রে যত প্রকার একক দরকার হয় আমাদের সাধারণত এই 3 পদ্ধতির ভিতরেই আমরা সবগুলো পাই। 3 পদ্ধতির ভিতরেই সবকিছুর হিসাব আমরা পেয়ে যাই। তো এবার আমরা দেখি আসলে এমকেএস, সিজিএস, এফপিএস বলতে আসলে কি বুঝাইতেছে। এই এমকেএস বলতে এমকেএস এর প্রত্যেকটি আলাদা আলাদা মিনিং, আলাদা আলাদা অর্থ রয়েছে, প্রত্যেকটা লেটার আলাদা আলাদা অর্থ বহন করে। যেমন এস দ্বারা বোঝানো হয় সময়ের একক সেকেন্ড, কে দ্বারা বোঝানো হয় ভরের একক কিলোগ্রাম, আর এম দ্বারা বোঝানো হয় দৈর্ঘ্যের একক মিটার। এই এমকেএস এর এম অর্থ দৈর্ঘ্যের একক, কে ভরের একক, এস সময়ের একক, প্রত্যেকটা ক্ষেত্রেই সেম। সিজিএস এও এস বলতে সময়ের একক সেকেন্ডকে ইন্ডিকেট করতেছে, জি বলতে ভরের একক গ্রামকে ইন্ডিকেট করতেছে, আর সি বলতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটারকে ইন্ডিকেট করতেছে। এবার আমরা এফপিএসটা দেখি, এফপিএসও সেম। 3টা ক্ষেত্রেরই কমন বিষয় হচ্ছে এই সেকেন্ড, যে মাধ্যমেই যাই সেকেন্ড হচ্ছে 3টার কমন ফ্যাক্টর, যেটা তিন পদ্ধতিতেই এক, বাকি 2টা আলাদা। এফপিএস এও সময়ের একক তাহলে সেকেন্ড, ভরের একক আসতেছে পাউন্ড, যেটা এলবি দ্বারা লেখা হয় পাউন্ড, আর দৈর্ঘ্যের একক আসতেছে ফুট। আমাদের ঔপনিবেশিক শাসন আমলের জন্য আমাদের পদ্ধতিগুলো বা আমাদের হিসাবে ব্রিটিশ পদ্ধতির একটা খুব ভালো প্রভাব আছে, যার কারণে আমরা আসলে ফুটে হিসাব করি। যদি এটা আমরা সেখানে পাউন্ড হিসাব না করে আমরা কেজিতে হিসাব করি, আর দৈর্ঘ্যের একক তো সময়ের একক তো আমরা সেকেন্ড হিসাব করি। এই 3টা পদ্ধতির কোনটার কি নাম আমরা জানলাম, কোনটার কি কাজ আমরা জানলাম। আমাদের আলোচনার বা শিক্ষার মূল বিষয় হচ্ছে এই 3টা পদ্ধতির রূপান্তর, একটা পদ্ধতি থেকে আর একটা পদ্ধতিতে যাওয়া। মিটার থাকলে আমরা কিভাবে সেটা এফপিএস, কেউ যদি আমাদেরকে মিটারে বলে তাহলে সেটা আমরা নিজেদের দেশীয় হিসাবে ফুটে কিভাবে হিসাব করব, কেউ যদি ফুটে বলে তাহলে আমরা সেটা মিটারে কিভাবে যাব, বা মাঝখানে যদি ছোট এককের দরকার হয় সেই মেট্রিক এককে আমরা কিভাবে যাব, গ্রাম বা সেন্টিমিটারে। আমাদের আলোচনার মূল বিষয় এইটাই। তো আমরা এখন একটু যৌগিক এককটা নিয়ে আলোচনা করি, তারপর আমরা মূল বিষয় বিশেষে যাব। মৌলিক এককে আমরা দেখেছি যে যে সকল একক অন্য কোনো কারো সাহায্য ছাড়াই নিজে নিজে আত্মপ্রকাশ করতে পারে সে সকল একককে মৌলিক একক বলে। তাহলে স্বভাবতই যৌগিক একক হবে যে সকল একক একাধিক মৌলিক এককের সাহায্য নিয়ে নিজেকে প্রকাশ করে, সে সকল একককে যৌগিক একক বলে। একাধিক কেন হবে? একটা একক যেহেতু ভাইয়া হবে না। একক দিয়ে কেন হবে না? কারণ মৌলিক এককে আমরা দেখছি দৈর্ঘ্যের একক সেকেন্ড, দৈর্ঘ্যের একক মিটার। তো সেই একটা একক যদি যৌগিকও হয় তাহলে সেটাও তো মৌলিক একক হয়ে গেল। একাধিক মৌলিক এককের দরকার পড়বে, তাহলে সেটা যৌগিক একক আমরা বলতে পারবো। যেমন যদি আমরা চিন্তা করি আমাদের খুবই পপুলার একটা জিনিস, বলের একক নিউটন। বলের একক কি স্যার? নিউটন। এই নিউটন বলতে আসলে আমরা কি বুঝছি? নিউটনকে যদি আমরা ভাঙি, এখন আমরা ব্যাখ্যায় যাবো না, ব্যাখ্যায় আমরা পরবর্তীতে আলোচনা করবো, শুধু আমরা সহজে দেখে ফেলি। নিউটন বলতে বুঝাইতেছে
কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ 1 কিলোগ্রাম ভরের কোন বস্তুর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে আসতে যে পরিমাণ বল প্রয়োগ করা হবে সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলা হবে। তাহলে আমরা এখানে বলের একক নিউটনকে ভাঙায় বলের সংজ্ঞা অনুসারে বা নিউটনের এই সংজ্ঞা অনুসারে আমরা দেখলাম যে এখানে 1 কিলোগ্রাম এবং 1 মিটার এবং সেকেন্ড, অর্থাৎ এখানে ভরের একক রয়েছে, দৈর্ঘ্যের একক রয়েছে, সময় একক রয়েছে, 3টা এককই রয়েছে। তাই বলের একক নিউটন একটি যৌগিক একক। আমাদের যৌগিক একক নিয়ে বেসিক আলোচনা শেষ। আমাদের যে মূল পাঠ্য বিষয় ছিল কনভার্সন অফ ইউনিটস, এখন আমরা সেটা দেখব। আমরা প্রথমেই দেখব দৈর্ঘ্যের আলোচনাটা। আমি লিখে নিলাম তোমাদের বোঝানোর সুবিধাতে, যাতে তোমাদের স্বল্প সময়ে ক্লাসটা শেষ করা যায়। দৈর্ঘ্যের একক আমরা একটু আগেই পড়ছি, দৈর্ঘ্যের একক এমকেএস পদ্ধতিতে মিটার, তো সিজিএস পদ্ধতিতে 100 সেন্টিমিটার। তোমাদের এখন আসলে চার্টটা দেখে একটু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই চার্টে যা আছে ম্যাক্সিমামই তোমাদের পড়া। আমি শুধু নতুন করে তোমাদের একটু মনে করায় দিচ্ছি, যাতে তোমরা এই জিনিসগুলো পরবর্তীতে ভুলে না যাও। শুধু একটু চার্ট করে সাজায় দেওয়া আর কি, বেশি কিছুই না। ছোট ছোট দুই একটা জিনিস হয়তো নতুন আসে, যেগুলা আপনাদের মুখস্থ রাখা লাগতে পারে। এবার আমরা বিষয়গুলো একটু খেয়াল করি। এমকেএস পদ্ধতিতে 1 মিটার দৈর্ঘ্যের একক, এমকেএস পদ্ধতিতে কি ছিল মিটার, সেটাকে যদি আমরা সিজিএস এ যাই মেট্রিক পদ্ধতিতে সেটা হয়ে যাচ্ছে 100 সেন্টিমিটার। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এটা জানে না এমন ছাত্র হয়তো বর্তমানে নাই। সেটা যদি আমরা আরো ভাঙ্গাই 1000 মিলিমিটার, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার সমান সমান 1000 মিলিমিটার, এটা সবাই জানি। শুধু আমাদের এমকেএস থেকে যদি আমরা এফপিএস এ চলে যাই সরাসরি, শুধু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1 মিটার সমান সমান 3.281 ফিট। এই জিনিসটা মনে রাখলে এমকেএস থেকে এফপিএস এ যাওয়া সহজ। এই তিনটা তো আমরা জানি। শুধু 1 মিটারের সাথে 3.281 ফিট এটা গুণ করে দিলে আমরা কত মিটারে কত ফিট সেটা পেয়ে যেতেছি। এবার 1 ফিটে যে 12 ইঞ্চি এটাও আমরা জানি, সেটা 12 দিয়ে গুণ করলেই 39.370 ইঞ্চ আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আসলে এখানে এই পুরো লাইনটা মনে রাখতে হচ্ছে শুধু একটা জিনিস, 1 মিটার সমান সমান 3.281 3.281 ফিট। এটা মনে রাখলে আমাদের এই লাইনটা মোটামুটি আমাদের মুখস্থ হয়ে যাচ্ছে। আমাদের মানে আলাদা করে কোনো কিছু নতুন মুখস্থ করা লাগতেছে না এইটা মনে রাখার জন্য। 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, এটাও আমরা জানি। এবার এফপিএস থেকে আমরা একটু দেখি, আমরা এতক্ষণ এই দুইটা ছিল এমকেএস আর সিজিএস থেকে আমরা একটু কনভার্সন দেখলাম। এবার আমরা এফপিএস থেকে উল্টা দিকে যাব। এতক্ষণ আমরা এমকেএস থেকে এফপিএস এ দেখছি, এমকেএস থেকে সিজিএস এ দেখছি। এবার আমরা এফপিএস থেকে একটু দেখি। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক ছিল ফিট। এবার সেই ফিট থেকে আমরা যদি আর একটু ভাঙাই 12 ইঞ্চ, যেটা আমরা সবাই জানি। এবার শুধু এখানে মনে রাখতে হবে, যেটা এই লাইনের জন্য মনে রাখতে হবে শুধু 1 ফিট সমান সমান 30.48 সেন্টিমিটার। এবার সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাওয়ার কি করতে হবে এটা তো আমরা সবাই জানি। যদি ছোট একক থেকে বড় এককে যাওয়া লাগে তাহলে ভাগ করতে হবে, বড় থেকে ছোটতে গেলে গুণ করতে হবে। বড় সেন্টিমিটার অবশ্যই বড়, 1 সেন্টিমিটার বড় না 1 মিলিমিটার বড়, অবশ্যই 1 সেন্টিমিটার বড়। সেন্টিমিটার থেকে আমরা কি যাব মিলিমিটার, তাই আমরা কি করে দিলাম গুণ করে দিচ্ছি। গুণ কত দিয়ে করছি এই 10 দ্বারা, এই 10 দ্বারা গুণ করলে আমরা 304.8 মিলিমিটার পাচ্ছি। এবার আমরা 1 মিলিমিটার বড় না 1 মিটার বড়, অবশ্যই 1 মিটার বড়। আমরা যাব কি মিলিমিটার থেকে মিটারে, ছোট থেকে বড়তে যাইতেছি, তাহলে আমরা কি করব ভাগ করব। ভাগ করব, এই যে আমরা দেখছি 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার, এই 304.8 মিলিমিটারকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি এটাই কিন্তু আসতেছে। তো এই লাইনও আমাদের কিন্তু কিছুই মুখস্থ করা লাগতেছে না, মুখস্থ না করেই আমরা সবই পেয়ে যাচ্ছি। শুধু চার্ট আকারে আপনাদের সহজে বুঝার জন্য সাজায় দেওয়া হয়েছে এখানে। আপনারা এই চার্ট পেয়ে যাবেন, আপনাদের এখানে হয় স্ক্রিনশট নিয়ে রাখেন বা গ্রুপে দেখলে আমাদের এটার পিডিএফটা পেয়ে যাবেন। তো আমাদের এখানে মনে রাখা লাগতেছে কি 1 ফিট সমান সমান 30.48 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিলিমিটার মিটার আমরা জানি, শুধু মনে রাখা লাগতেছে এই লাইনটা। তো সেই দুইটা মনে রাখলেই আমাদের এই দুই লাইন মুখস্থ হয়ে গেল। এবার আমরা একটু ছোটতে দেখি। 1 ইঞ্চ, 1 ইঞ্চে 2.54 সেন্টিমিটার। এটাও শুধু এখানে মনে রাখা লাগছে শুধু এই লাইনটা। 1 ইঞ্চিতে 2.54 সেন্টিমিটার, শুধু এই লাইন মনে রাখলেই
এই পুরাটুক মুখস্থ হয়ে যাচ্ছে। কিভাবে? 1 ইঞ্চিতে 2.54 সেন্টিমিটার, মিলিমিটার যাওয়ার জন্য 10 দিয়ে গুণ করে দিছি। এবার আমরা চলে এটা মিটারে নিতে পারবো, যে এখানে খুশি আমরা সেখানে নিতে পারতেছি। শুধু এইখানে এক্সট্রা একটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে, এটা আমাদের দেশীয় পদ্ধতি বা দেশীয় হিসেবে সুবিধার্থে। এটা হচ্ছে সুতা। এই সুতা কি জিনিস? আমাদের দেশীয় পদ্ধতিতে বা আমাদের বহুত পুরানো পদ্ধতিতে সুতায় হিসাব করা হয়। এটা এক সুতা সমান সমান 3.175 মিলিমিটার। এটা আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যখন আমরা রডের হিসাবটা দেখবো যে রডের ডায়া কত, সেখানে দেখবো আমাদের অনেকেই, আমাদের মুরব্বীরা বা যখন আমরা বাস্তবিক কাজ করতে যাব, এসব পুরনো যে সকল কন্ট্রাক্টর বা অনেকে যারা রয়েছেন, তারা সুতায় হিসাব করে রড হিসাবটা, যে 3 সুতার রড কি 5 সুতার রড, এভাবে তারা হিসাব করে। ওই সুতা বলতে বোঝাইতেছে আসলে এক্সাক্ট যদি আমরা হিসাব করি 3.175 মিলিমিটার, কিন্তু রডের হিসাবে গেলে তখন আমরা দেখবো এই 175 মিলতেছে না, তখন অনেক সময় আমাদের 3 ধরে কাজ করা লাগতেছে। তো সেটা আমরা পরবর্তীতে যখন রড দেখবো বা ওই সব হিসাবে যাব, এস্টিমেশনে যাব, তখন আমরা বিষয়গুলো আরো ভালোভাবে খেয়াল করতে পারবো। আপাতত শুধু আমাদের এইটাই মনে রাখতে হবে, এক সুতা সমান সমান 300, সরি, এক সুতা সমান সমান 3.175 মিলিমিটার, আর 1 ইঞ্চিতে 8 সুতা। এবার আমরা দেখতেছি একটু বড় এককে যাই। 1 কিলোমিটার, যেটা আমরা রাস্তা পরিমাপ করতে বা অনেক সময় আমরা কাজে লাগাই, সবসময় রাস্তা হিসাব করতে আমরা কাজে লাগাই। 1 কিলোমিটারে 1000 মিটার। এটা আমরা ছোট থেকে সবসময় পড়ে আসতেছি, 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। নতুন করে মুখস্থ করার কিছু নাই, শুধু একটা জিনিস আমাদের এখানে নতুন, সেটা হচ্ছে 1 কিলোমিটার সমান সমান 0.621 মাইল। মাইল থেকে 3.281 ফিট। আমরা মাইল থেকে ফিটেও একটু পরে দেখবো। 0.621 মাইল ইকুয়াল টু 3281 ফিট। তাহলে এখানে আমাদের মেইন মনে রাখা লাগতেছে কি, 1 কিলোমিটার সমান সমান 0.621 মাইল। এটা মনে রাখলে এই লাইন আমাদের হয়ে গেছে, 1 কিলোমিটার সমান সমান 0.621 মাইল। তাহলে আমরা মাইল থেকে আমরা তাহলে কিলোমিটার থেকে আমরা মাইলে দেখলাম, তাহলে আমরা একটু মাইল থেকে উল্টা দিকে যাই। এতক্ষণ আমরা আমরা মাত্র কিলোমিটার থেকে মাইলে দেখছি, আমরা মাইল থেকে কিলোমিটার দেখি। আমরা 1 মাইলে হিসাব করি, 1 মাইল সমান সমান 1.609 কিলোমিটার। তাহলে দেখা যাচ্ছে কিলোমিটার ছোট একক, মাইল বড় একক, কারণ 1 মাইল সমান সমান 1.609 কিলোমিটার। এখন এটাকে মিটার, ফিট, গজ যেখানে খুশি নেওয়া যাবে, কারণ আমরা জানি কিলোমিটারে 1 কিলোমিটারে 1000 মিটার। তাহলে 1.609 কিলোমিটার 1000 দিয়ে গুণ করলে আমরা 1690 পেয়ে যাচ্ছি। গুণ করলাম কেন? কারণ কিলোমিটার বড়, মিটার ছোট। বড় থেকে ছোটতে গেলে আমরা গুণ করতে হয়। বড় থেকে ছোটতে গেলে, বড় থেকে যদি আমরা ছোটতে যাই, বড় একক থেকে ছোট এককে, বড় একক ছোট একক বুঝবো কিভাবে? 1 কিলোমিটার আর 1 মিটার কি সমান না? 1 কিলোমিটার বড়, 1 মিটার ছোট। তাহলে কিলোমিটার থেকে আমরা মিটারে যাচ্ছি, বড় থেকে ছোটতে গেলে আমরা কি করব? গুণ করতে হবে। আর যদি আমরা মিটার থেকে কিলোমিটারে যেতাম, মিটার ছোট, কিলোমিটার বড়, ছোট থেকে বড়তে গেলে ভাগ করতে হবে। তাহলে আমরা কি দেখি, বড় থেকে ছোটতে গেলে গুণ করে দিব, ছোট থেকে বড়তে গেলে ভাগ করে দিব। তাহলে আমরা কাঙ্ক্ষিত যে আমাদের একক, সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 1.609 কিলোমিটার সমান সমান 1690 মিটার সমান সমান 5280 ফিট। কেন 5280 ফিট? কিভাবে পাইলাম? 1690 গুণন 3.281। এই যে আমরা দেখছিলাম এই জায়গাটায় 1 মিটার সমান সমান 3.281 ফিট। তাহলেই আমরা এখানে ফিটে পেয়ে যেতেছি। এবার ফিট থেকে আমরা গজে, গজটা মূলত হিসাব করে কাপড়ের ক্ষেত্রে অনেক, এখন বর্তমানে গজের চলনটা উঠে গেছে। 1760 ইয়ার্ড বা গজ, 1760 ইয়ার্ড বা গজ 1 ফিটে, সরি, 1 গজে 3 ফিট। এই যে 1 ইয়ার্ড বা 1 গজে 3 ফিট, সেখান থেকে আমরা এটা পাইছি। এবার সমুদ্রের হিসাবটা আমরা একটু দেখি। আমরা এখন স্থলের হিসাব করলাম, এবার আমরা একটু সমুদ্রের হিসাবটা দেখি। স্থলে কিলোমিটার বা মাইলে হিসাব করা হলে সমুদ্রেতে হিসাব করা হয় নটিক্যাল মাইলে। 1 নটিক্যাল মাইল সমান সমান 1.852 কিলোমিটার। এটা থেকে আমরা মিটার অ্যাভেলেবেল যাইতে পারতেছি। এখানে নতুন দুইটা জিনিস আছে, নতুন একটা জিনিস আছে, সেটা হচ্ছে 220 ইয়ার্ড সমান সমান 1 ফারলং। আসলে এই ফারলং এর হিসাবটা খুব কমই আসে, আমি এখন পর্যন্ত পাই নাই। আমাদের ম্যাক্সিমাম কাজ আমরা মিটার, কিলোমিটার, সেন্টিমিটারের ভিতরে আবদ্ধ, মাঝে মধ্যে ফিটে আসে। তো যদি দেশীয় পদ্ধতি হিসাবের সময় ম্যাক্সিমাম ফিটে আসে আমাদের। তো ফিটের হিসাবটা আর মিটারের হিসাবটা আমাদের ঠাটা মুখস্থ রাখতে হবে। আমাদের এটা মনে রাখলেই চলবে। 1 মিটার সমান 3.281 ফিট, 1 ফিট সমান সমান 30.48 ইঞ্চি, আর 1 ইঞ্চিতে 2.54 সেন্টিমিটার। এই তিনটা জিনিস মুখস্থ রাখলে আমাদের মিটার থেকে ফিট, ফিট থেকে মিটার আমাদের দৈনন্দিন কাজে
বা আমাদের বাস্তবিক কাজে যত রকম হিসাব আছে আমাদের এই তিনটার উপর নির্ভর করে আমরা করতে পারবো। এই পুরা বোর্ডের সারসংক্ষেপ এই তিনটার মাধ্যমে প্রকাশ করা সম্ভব। আর যদি দৈর্ঘ্যের বড় একটা একক দেই তখন শুধু আমাদের বাড়তে একটা জিনিস মনে রাখা লাগতেছে, 1 কিলোমিটার সমান সমান 0.621 মাইল। এই পুরা বোর্ডের সারমর্ম এই চারটাতেই লুকিয়ে আছে। এবার আমরা দৈর্ঘ্য দেখলাম, এবার আমরা একটু ভরের হিসাবটা একটু দেখি। তো আমরা ভরটা এখন একটু দেখি। এমকেএস পদ্ধতিতে আমরা ভরের একক দেখছিলাম কেজি, ভরের একক কি দেখছিলাম ভাইয়া? কেজি। আর সিজিএস পদ্ধতিতে দেখছিলাম গ্রাম। তো এই 1 কেজি সমান সমান 1000 গ্রাম, এটা জানে না এমন লোক মনে হয় না কেউ আছে। তো 1 কেজি সমান সমান 1000 গ্রাম, এটা আমাদের সবারই জানা, নতুন কোনো কিছু না। সমান সমান 10⁶ মিলিগ্রাম। এটা 10⁶ লিখছি হিসাবের সুবিধার জন্য, দিলে 10 লক্ষ লিখতে পারেন, কোনো সমস্যা নেই। 10⁶ দিলে যা আসে তো মিলিগ্রাম। 1 কেজি সমান সমান 1000 গ্রাম সমান সমান 10⁶ মিলিগ্রাম। শুধু নতুন যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই লাইনের সারমর্ম হচ্ছে 1 কিলোগ্রাম সমান সমান 2.204 পাউন্ড। এটা মনে রাখলে কিন্তু আমাদের এই লাইনটা মনে থাকতেছে, কারণ বাকি সবকিছুই কিন্তু আমাদের জানা। যদি আমরা তাহলে এমকেএস থেকে এফপিএস কি দেখলাম, কেজি কি ছিল আমাদের? এমকেএস। এফপিএস কি ছিল? পাউন্ড। আমরা কেজি থেকে পাউন্ডে কি দেখলাম? 1 কিলোগ্রাম সমান সমান 2.204 পাউন্ড। এবার তাহলে আমরা উল্টাটা দেখি, 1 মিলিগ্রাম। এখানে আমরা দেখলাম 1 মিলিগ্রাম সমান সমান 10⁶ কেজি। 1 কেজিতে যদি 10⁶ মিলিগ্রাম হয় তাহলে 1 মিলিগ্রামে 10⁻⁻6 কিলোগ্রাম হবে, স্বভাবতই উল্টায় যাবে। এখানে এই জিনিসটার খুব বেশি হাইলাইট করার কারণ হচ্ছে আমরা যখন হাইড্রোলিক্সে দেখবো, হাইড্রোলিক্সে এই জিনিসটার খুবই ফ্রিকুয়েন্টলি এই জিনিসটার কাজটা দেখা যায়। তখন আসলে শর্ট অঙ্কের সুবিধার জন্য, শর্টকাট হিসাবের জন্য আমরা এটা করে থাকি। তো এটা আসলে এখন থেকে মনে রাখলেই ভালো, তাহলে পরবর্তী যে অঙ্কে সময় বাঁচবে, তাহলে আমাদের আসলে চিন্তা করা লাগবে, আমরা সরাসরি বসায় অঙ্কটা করে ফেলতে পারবো। এবার আমরা একটু পাউন্ডে দেখি। ভরের একক ছিল এফপিএস এ পাউন্ড। সেই 1 পাউন্ডে 16 আউন্স। পাউন্ডের যেমন 1 গ্রাম, 1 কেজিতে 1000 গ্রাম, মানে 1 পাউন্ডে 16 আউন্স। এবার পাউন্ড থেকে যদি আমরা গ্রামে যাই তাহলে দেখবো যে এখানে কিন্তু 1 কেজি সমান সমান ছিল 2.204 পাউন্ড। তাহলে 1 কেজি সমান তাহলে কত ছিল? 1000 গ্রাম। 1000 গ্রাম সমান 2.204 পাউন্ড। তাহলে 1 পাউন্ডে কত আসতেছে? এই 1 পাউন্ডে যখন আমরা ই করে দেবো তখন ভাগ করে দিলে কিন্তু এসে পড়তেছে। কি হবে? আমরা একটু এখানে ছোট করে জিনিসটা দেখি। 2.204 পাউন্ড সমান সমান কি ছিল? 1 কিলোগ্রাম। তাহলে 1 কিলোগ্রাম যদি আমরা ভাঙাই, এটা সমান ছিল 1000 গ্রাম। তাহলে 1 পাউন্ড সমান সমান 1000 ভাগ 2.204 গ্রাম। ঐকিক নিয়মে কিন্তু আমরা সরাসরি এটা বের করে ফেলতে পারতেছি। আমাদের কিন্তু এক্সট্রা করে যে মুখস্থ করা বা এক্সট্রা করে যে মনে রাখা সেটা কিন্তু মনে রাখা লাগতেছে না পাউন্ড থেকে গ্রামে যাওয়ার জন্য। তাও যদি মুখস্থ রাখো তাহলে ভালো। এটা হচ্ছে যদি ভুলে যাই আমরা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে বের করতে পারি। এইগুলা হচ্ছে শর্টকাট টেকনিক। যদি ভুলে যাই বা যদি আমাদের ইনস্ট্যান্ট মনে না থাকে, তখন কিন্তু অঙ্ক যদি আমরা সময়ের ভিতর শেষ করতে পারি, কারণ আমাদের সময় খুবই অল্প থাকবে চাকরি পরীক্ষাগুলোতে বা ডুয়েটের পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় আমাদের সময় নিয়ে একটা টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে। সেই টাইম ম্যানেজমেন্ট করতে হলে, সময়ের আগে শেষ করতে হলে অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। মুখস্থ না রাখলে এখান থেকে পর্যন্ত যেতে যেতে যে আমাদের 3টা মিনিট সময় নষ্ট হবে, সেই 3টা মিনিটের মূল্য অনেক। তো সরাসরি যদি আমরা মনে রাখি 1 পাউন্ড সমান সমান 453.6 গ্রাম, তাহলে কিন্তু আমাদের ভেজাল শেষ হয়ে যেতেছে। আর এই গ্রামের থেকে যেতে যেতে কিন্তু আমরা সবাই জানি। তো 453 থেকে যদি আমরা 453.6 গ্রামকে আমরা 1000 দ্বারা ভাগ করলেই 0.454 কিলোগ্রাম পেয়ে যেতেছি। আমরা শেষের একটা সংখ্যা বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা 4 থেকে বড়, তাহলে সেটা এক যোগে 0.454 কিলোগ্রাম। তাহলে আমাদের এই লাইনের মনে রাখা লাগতেছে কি? 1 পাউন্ড সমান সমান 1 পাউন্ড সমান সমান 453.6 গ্রাম। এটা মনে রাখলে এই লাইন আমাদের ক্লিয়ার। এবার আমরা সেটা টনের হিসাবে, টনের নিয়ে একটু ঝামেলা আছে, কারণ এক দেশ থেকে যখন আরেক দেশে পণ্য আমদানি বা রপ্তানি করা হয় তখন সেটা টনে রপ্তানি করা হয় বা কন্টেনার হিসেবে রপ্তানি করা হয় বা ব্যারেল হিসেবে রপ্তানি করা হয়। যখন ক্রুড অয়েল হয় তখন ব্যারেল হিসেবে রপ্তানি করা হয়, সেটা আমরা আয়তনে যে দেখবো। এখন আমরা আপাতত টনের হিসাবটা করি, বস্তুর ওজন নিয়ে। টনের হিসাবটা কেন ভেজাল? এই যে দেখুন, এখানে আমরা এক্সট্রা করে যে একটা জিনিস লেখা আছে, 1 টন সমান সমান 1000 কিলোগ্রাম, যেটা সবুজ ফাইতে লেখা আছে। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। কেন এসআই? এখানে এসআই পদ্ধতিতে তো আমরা 7টা দেখছিলাম, এখানে আর একটা কেন? এখানে যে একটা ফিক্সড করা হয়েছে,
কেননা আমাদের যে প্রধান যে দুইটি পরাশক্তি, সেই পরাশক্তির যে একজন হিসাব করে 1 টন সমান সমান 1016 কেজি, যেটা ইউকে বা ব্রিটিশ পদ্ধতিতে, যেটাকে আমরা আসলে ইম্পিরিয়াল এককও বলে থাকি, ইম্পিরিয়াল পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি, এটা হচ্ছে ব্রিটিশ বা ইম্পেরিয়াল ইম্পিরিয়াল পদ্ধতি। এটাকে আসলে মাঝে মাঝে লং টনও বলা হয়ে থাকে। এটা কি বলা হয়? লং টন। ইম্পেরিয়াল বা লং টনের হিসাবে বা ব্রিটিশ পদ্ধতিতে তারা হিসাব করে 1 টনে 1016 কেজি সমান সমান 2240 পাউন্ড। এবং সেটা যদি আমেরিকাতে যায় তারা হিসাব করে 907 কিলোগ্রাম বা 2000 পাউন্ড। এটাকে আসলে শর্ট টন বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে এটা লং টন, এটা শর্ট টন কেন বলা হয়ে থাকে? 1 টনে তারা হিসাব করে 1016 কেজি, যেটা 907 থেকে বড়, তাই আমরা এটাকে লং টন বলি। আর 907 যেহেতু ছোট, তাই এটাকে আমরা শর্ট টন বলি। তো এই লং টার্ম আর শর্ট টার্মের ভেজাল থেকে মুক্তি পাওয়ার জন্য এসআই পদ্ধতিতে এক মেট্রিক টনের হিসাবটা আসতেছে তখন। 1 মেট্রিক টনে 1000 কিলোগ্রাম, যেটা স্ট্যান্ডার্ড। এখন আমদানি রপ্তানিটা এই 1000 কিলোগ্রামই করা হয়। এই যে আমরা দেখতেছি এখানে 1 মেট্রিক টন সমান সমান 1000 কিলোগ্রাম। আমাদের প্রশ্নে যদি 1 টন থাকে, আমাদের যদি অঙ্কের সুবিধার জন্য বা অঙ্কের খাতিরে বা উত্তরের জন্য যদি আমাদের সেটাকে কেজিতে রূপান্তর করা লাগে, তাহলে আমরা 1000 দিয়ে গুণ করলেই হইতেছে। আমাদের কখনোই প্রশ্নে ইউকে বা ইউএস পদ্ধতি উল্লেখ থাকবে না, বা শর্ট বা লং উল্লেখ থাকবে না। সেজন্য আমরা সরাসরি 1000 দিয়ে করলেই হয়ে যাচ্ছে। যদি না কপাল খুব খারাপ থাকে, কপাল খারাপ থাকলে হয়তো ইউকে বা ইউএস বলে দিতে পারে। তো সেজন্য আসলে মনে রাখা উত্তম। না রাখলেও আসলে যে আমাদের খুব একটা সমস্যা হবে তা না। এটা মনে রাখলে 1 টন সমান সমান 1000 কিলোগ্রাম, বা 1 মেট্রিক টন সমান সমান 1000 কিলোগ্রাম। প্রশ্নে মেট্রিক থাকুক বা না থাকুক, প্রশ্ন যদি থাকে 1 টন, তাও আমরা 1000 ধরেই করবো। প্রশ্ন থেকে 1 মেট্রিক টন, তাহলে আমরা 1000ই ধরবো। কেননা আমাদের ইউকে বা ইউএস কোনটা উল্লেখ নাই, কোনটা উল্লেখ নাই মানে আমরা 1000 ধরতে পারি। এখন প্রশ্নে মেট্রিক টন বলা থাকুক বা না থাকুক। তাহলে আমরা দেখি পরে টনের হিসাবটা গেল। এবার আমরা একটু কুইন্টালটা দেখি। এক কুইন্টালে 100 কিলোগ্রাম। 1 কুইন্টাল চাল, আমরা চালের হিসাবে অনেক সময় দেখি 1 কুইন্টাল চালে 100 কিলোগ্রাম। 2 বস্তা, এক বস্তায় দুইটি রকম বস্তা থাকে, 20 কেজির 50 কেজি। তো 1 কুইন্টাল সমান সমান, সরি, 1 কুইন্টাল সমান সমান 100 কিলোগ্রাম। এবার একটু মেগাটন দেখি আমরা। 1 MT বা 1 মেগাটন সমান সমান 10⁻6 কিলোগ্রাম। মেগা শব্দ আমরা জানি, মেগা ইকুয়াল টু 10⁻6। সরি, হাতের লেখা একটু খারাপ হয়ে গেছে। 10⁻6। তো 1 মেগাটন সমান সমান 10⁻6 কিলোগ্রাম। 1 স্টোন, এই যে এখানে যে তিনটা আছে, সেই তিনটার হিসাব খুবই কম করা হয়, কিন্তু আসলে জেনে রাখা ভালো। কখন কোথায় কাজে লেগে যায় বলা যায় না, সেজন্য আসলে দেওয়া। 1 স্টোন সমান সমান 6.35 কিলোগ্রাম। সেটা এটা সরি, এটা গ্রাম হবে, এটা হবে গ্রাম। 1 স্টোন সমান সমান 6.35 কিলোগ্রাম সমান সমান 6350 গ্রাম। 1 গ্রেন সমান সমান 64.7989 মিলিগ্রাম। 15.43 গ্রেন সমান সমান 1 গ্রাম। এই তিনটা আসলে শুধু জেনে রাখা ভালো। এই তিনটার এখন পর্যন্ত কাজ আমি পাইনি, হয়তো অন্য কেউ পেয়ে থাকতে পারেন, কিন্তু আসলে এগুলার কাজ ইঞ্জিনিয়ারিং লাইফে বা বাস্তবিক অর্থে খুব কমই ব্যবহার করা হয়, যদি খুব সূক্ষ্ম হিসাব বা অন্য কোনো হিসাব হয়ে থাকে। অনেকটা ফার্লকের মতো, জেনে রাখা ভালো। না জানলেও যে আহামরি খুব একটা ক্ষতি হয়ে যাবে তা না। বাস্তবিক জীবনে আসলে এগুলা খুব একটা লাগতেছে না, আমাদের এইগুলোর ভিতরেই সীমাবদ্ধ। তো আমাদের ভরের সারমর্মটা কি হলো? ভরের জন্য আমাদের শুধুই একটা জিনিস মনে রাখলেই যথেষ্ট। 1 কিলোগ্রাম সমান সমান 2.204 পাউন্ড। এটা মনে রাখলে আমরা বাকিটুক ইজি ভাবে পেয়ে যাচ্ছি। সেটা আমরা কনভার্সনটাও দেখছি। যদি মনে না থাকে, তাহলে আমরা কনভার্সন দিয়ে আমরা কনভার্ট করে বের করতে পারবো 1 পাউন্ডে কত গ্রাম আসতেছে। এখান থেকে আমরা সব পেয়ে যাচ্ছি। ভরের এককে মেইন ঝামেলা করে এইগুলোই। আর এটা মনে রাখলে আমাদের জন্য ভালো। আর যদি মুখস্থ রাখতে পারেন 1 পাউন্ডের সমান সমান 453.6 গ্রাম, তাহলে আরো আলহামদুলিল্লাহ, আরো ভালো। তাহলে আমাদের কোনো ভেজাল নেই, আমরা সরাসরি বসায় উত্তর বের করতে পারবো। আমাদের এই কনভার্সনটা মনে মনে আর করা লাগতেছে না, এটা মনে মনে বা ক্যালকুলেটারে করলেও হয়ে যাচ্ছে। কিন্তু আসলে পরীক্ষার হলে এত সময় পাবেন কিনা আপনারা, সেটাও একটা প্রশ্ন। তো এরপর আমরা আমাদের আয়তনটা দেখবো। এবার আমরা আয়তনটা একটু দেখি। আয়তনের ক্ষেত্রে কি অবস্থা? আয়তনের হিসাবটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হাইড্রোলিক্সে। হাইড্রোলিক্সে পুরোটাই আয়তন ভিত্তিক। আয়তনের এই কনভার্সনগুলো না জানলে আমরা হাইড্রোলিক্সে যা অনেক প্যারা খাবো। তাই আমরা আয়তন হিসাবটা একটু মনোযোগের সাথে খেয়াল করি। 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার। এই ঘনমিটার লিটারের পার্থক্যটা তো বুঝলাম না। এই 1 ঘনমিটারে 1000 লিটারটা আসলে কিভাবে হইলো, বা এটা বলতে আসলে কি বোঝায়? আমরা যদি একটা ঘন আকৃতির বাক্স নেই, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই 1 মিটার করে,
আমরা অবশ্যই জানি ঘনমিটার বা ঘন হচ্ছে আয়তনের একক এবং ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। আয়তন 3 ডাইমেনশনাল আর ক্ষেত্রফল 2 ডাইমেনশনাল। তো আমরা এখন এই যে একটা বক্স নিলাম, এই বক্সের দৈর্ঘ্য 1 মিটার, উচ্চতাও 1 মিটার, প্রস্থও 1 মিটার। অর্থাৎ 1 মিটার 1 মিটার 1 মিটার সাইজের যদি আমরা একটা বক্স নেই, এই বক্স পুরাটা পুরাটা এই মাথা পর্যন্ত এই মাথা পুরাটা সম্পূর্ণ অংশ যদি আমরা পানি দ্বারা ফিল আপ করি, তাহলে সেখানে 1000 লিটার সমপরিমাণ পানি আটবে। এটাই আসলে আয়তনিক কনভার্সনে বুঝতেছি আমরা 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার সমান সমান 10⁶ সেন্টিমিটার কিউব। এটা যদি আমরা মিটারের হিসাব করি, মিটারের বদলে যদি আমরা সেন্টিমিটারে যদি আমরা মেট্রিক এককে যাই, তাহলে সেটা হবে 10⁶ সেন্টিমিটার কিউব সমান সমান 10⁶ মিলিলিটার। এখন যদি আমরা আবার সেন্টিমিটার কিউব থেকে যদি আবার পানিতে যাই, যদি আমরা আবার সেটা পানি দ্বারা প্রকাশ করি, পানি দ্বারা ভর্তি করি, তাহলে সেখানে হবে 10⁶ মিলিলিটার বা 35.315 ফিট কিউব। অর্থাৎ এই 1 মিটার সাইজের বাক্সের দ্বারা যে ঘনকাকৃতির যে বাক্সটা হবে, সেটার আয়তন হবে 35.314। কিভাবে আসবে? আমরা তাহলে জানি 1 মিটার সমান সমান 3.281 ফিট বা 3.281 3.281 3.281 বসায় দাও, বসায় গুণ করে দাও, আলটিমেটলি এটাই আসবে। তো এখানে আসলে মুখস্থ করা লাগতেছে না, মনে রাখা লাগতেছে কি 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার। এটা আসলে মনে রাখা লাগতেছে, বাকিটুকু সব অটোমেটিকই আমরা আগে থেকেই জানি। তো আমরা পরবর্তীতে দেখি, এবার আমরা তো মিটার থেকে লিটারে দেখলাম, সেন্টিমিটারে দেখলাম, ফিটে দেখলাম, আমরা এফপিএস দেখলাম, সিজিএস দেখলাম, এমকেএস দেখলাম, তরল পদার্থ দিয়ে তুলনা করে দেখলাম। এবার আমরা তরল থেকে আমরা একটু অন্যদিকে যাই। যদি আমরা 1 লিটার পানি নিই, সে 1 লিটার পানির হবে 1000 সেন্টিমিটার কিউবের সমান। অর্থাৎ 1000 সেন্টিমিটার কিউব সাইজের একটা বক্সের ভিতর যতটুকু পানি আসবে তার পরিমাণ হবে 1 লিটার। 1 লিটার সমান সমান 1000 সেন্টিমিটার, 1000 সেন্টিমিটার কিউব সমান সমান 1000 মিলিলিটার। আপনারা হয়তো এতক্ষণ লক্ষ্য করছেন 10⁶ সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 10⁶ মিলিলিটার, 1000 সেন্টিমিটার কিউব সমান সমান 1000 মিলিলিটার। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে 1 সেন্টিমিটার কিউব সমান সমান 1 মিলিলিটার। সেন্টিমিটার আর কিউব, সেন্টিমিটার কিউব এবং মিলিমিটার মিলিমিটার একই জিনিস। তাহলে আমরা এবার একটু ব্রিটিশ এককে যাইবে, ইম্পেরিয়াল এককগুলো একটু দেখি। 1 গ্যালন, 1 গ্যালনে সমান সমান 4.546 লিটার ইউকে ব্রিটিশ পদ্ধতিতে আর 3.785 লিটার ইউএস পদ্ধতিতে। তাহলে আমরা এটা কোনটা মনে রাখবো, কোনটা ধরে ম্যাথ করব? আমরা আসলে দুইটার একটা দিয়ে করলেই হবে, দুইটা কোনো সমস্যা নেই। এখন এক্ষেত্রে উত্তরের ভিন্নতা আসতে পারে। একজন হয়তো ব্রিটিশ এককে ম্যাথ, ব্রিটিশ একক ধরে ম্যাথ সমাধান করছে, আর একজন হয়তো ইএস পদ্ধতিতে করছে। দুজনের উত্তর ভিন্ন ভিন্ন রকম আসবে, কারণ দুইটা আলাদা। 1 গ্যালন পানিকে সে যদি ইউকে পদ্ধতিতে 4.546 লিটার হিসেবে ধরে, আর আরেকজন যদি 3.785 লিটারে ধরে, অবশ্যই দুটার উত্তর ভিন্ন ভিন্ন আসবে। তার মানে এই না যে একটা উত্তর ঠিক আর একটা উত্তর ভুল, দুইটাতে করলে দুইটাতে সঠিক হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কোনটা মনে রাখবো বা কোনটা মনে রাখলে উত্তম, ইউকে পদ্ধতিতে মনে রাখলে উত্তম। এবার আমরা দেখি 1 গ্যালনে কত পাউন্ড। আমরা এফপিএস এবার একটু ভাঙে গ্যালনটাকে পাউন্ডে নেই। যদি 1 গ্যালন সমান সমান আমরা এক্সাক্ট ধরি, এক্সাক্টে আসবে হচ্ছে 10.02 পাউন্ড, কিন্তু হিসাবের সুবিধার্থে আমরা 10 পাউন্ড ধরে করলেও কোনো সমস্যা নাই। 1 গ্যালন সমান তাহলে কত আসতেছে? 1 গ্যালন সমান সমান 10 পাউন্ড ধরলেও কোনো সমস্যা নাই। এবার আমরা দেখি 1 ইঞ্চি কিউব বা 1 ঘন ইঞ্চিতে সমান সমান 16.38 সিসি বা কিউবিক সেন্টিমিটার। অর্থাৎ যদি বাক্সটার আয়তন যদি এখানে মিটারের জায়গায় 1 ইঞ্চি করে হয়, প্রত্যেকটা যদি 1 ইঞ্চি করে হয়, প্রত্যেকটা যদি কতটুকু হবে স্যার? 1 ইঞ্চি করে হয়, 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে যদি হয়, তাহলে সেটা হয়ে যাবে 16.38 সিসি কিউবিক সেন্টিমিটার, যেটা আসলে ঘন সেন্টিমিটারেরই সংক্ষিপ্ত রূপ। আমরা আসলে এরকম সিসি, সিএফটি, এসএফটি অনেক রকম সংক্ষিপ্ত রূপ প্রকার বলার সময় বলে থাকি। যেমন সিসিতে কিউবিক সেন্টিমিটার, সিএফটিতে কিউবিক ঘনমিটার বা মিটার কিউব, এসএফটিতে স্কোয়ার ফিট, এরকম অনেক কিছু আমরা বলে থাকি। যেমন কিউমেক, মিটার কিউব পার সেকেন্ড, কিউসেক, ফিট কিউব পার সেকেন্ড, এরকম আমরা অনেক কিছু বলে থাকি, যে একটা নাম দ্বারা প্রকাশ করে থাকি। সেটা আসলে বাংলা অটোমেটিক এটাই আসতেছে। তো সিসি দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই। 16.38 সিসি সমান বা সেন্টিমিটার কিউব, 1 ঘন ইঞ্চিতে 16.38 সিসি সেন্টিমিটার কিউব। তবে আমরা একটা ফিট কিউবে দেখি। ফিট কিউব থেকে যে আমরা এখানে দেখছি, আমরা এই জায়গাটায় দেখছি 1 ঘনমিটার থেকে, আমরা এমকেএস থেকে দেখছি। এবার আমরা একটা এফপিএস থেকে দেখি। এফপিএস এর দৈর্ঘ্য একক কি ছিল? ফিট। তাহলে আয়তনেও সেই ফিটেই আসবে।
এবার 1 ফিট কিউব সমান সমান 28.38 লিটার। এইখানে যে ব্যাখ্যা সেই সেম ব্যাখ্যা এখানে প্রযোজ্য। যদি 1 ইঞ্চি না হয়ে সেই বাক্সটার দৈর্ঘ্য যদি 1 ফিট হতো, যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দুটি 1 ফিট, তিনটি 1 ফিট করে হতো, তাহলে সেই বাক্সের ভিতরে 28.38 লিটার সমপরিমাণ পানি আসতো। তাহলে 1 ফিট কিউব সমান সমান কত আসতেছে স্যার? আমাদের 1 ফিট কিউব সমান আসতেছে 28.32 লিটার। তাহলে 1 ফিট কিউব সমান কত আসতেছে? 28.32 লিটার, সমান সমান 7.49 গ্যালন ইউএসএ পদ্ধতিতে, 6.23 গ্যালন ইউকে পদ্ধতিতে। এইখানে আমরা ধরবো আমরা উল্টা, আমাদের মনে রাখার জন্য আমরা মনে রাখবো 7.49 গ্যালন। 1 ঘনমিটার সমান সমান, সরি, এক ঘনফিট সমান সমান 7.49 গ্যালন। 1 ঘনফিট সমান সমান 7.49 গ্যালন। এবার আমরা এক ব্যারেল দেখি। এক ব্যারেলটা মূলত ব্যবহার করা হয় ক্রুড অয়েল বা অপরিশোধিত যে আমরা জ্বালানি তেলটা আমদানি করি বাইরে থেকে, সৌদি আরব থেকে বা বিভিন্ন মধ্যপ্রাচ্য থেকে যে তেলগুলো রপ্তানি করা হয়, সেগুলো রপ্তানি করা হয় ব্যারেল হিসাবে। এক ব্যারেলে 158.987 লিটার, যেটা হিসাবের সুবিধার জন্য 159 লিটার আমরা ধরলেও কোনো সমস্যা নেই। এক ব্যারেল ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল, এক ব্যারেল হিসাব করা হয় কিসের? ক্রুড অয়েল। এক ব্যারেল ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল, অপরিশোধিত জ্বালানি তেল সমান সমান 159 লিটার ধরলেও কোনো সমস্যা নেই। এই জিনিসগুলো আসলে আমাদের মনে রাখতে হবে। তাছাড়া আমরা হাইড্রোলিক্সে যা খুব ভালো রকম প্যারা খাবো, এটা মনে রাখলে আমাদের কাছে হাইড্রোলিক্স অনেকখানি সহজ হয়ে যাবে, কারণ হাইড্রোলিক্সে সূত্র কম, এই জিনিসগুলো কনভার্সন থাকে বেশি। এবার আমরা একটু ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। এখন আমরা ক্ষেত্রফলটা একটু দেখি। ক্ষেত্রফলটা মূলত আমরা জমির ক্ষেত হিসাবটা করবো, কারণ এজ এ সিভিল ইঞ্জিনিয়ার জমির মাপগুলো না জানলে তুমি ডিজাইন গুলা করবা কিভাবে বা তুমি কাজগুলা করবা কিভাবে, সেই কাজগুলো বাস্তবায়নের জন্য বা সেই জমির সম্পর্কে একটা সঠিক ধারণা থাকার জন্য আমাদের এই জমির ক্ষেত্রে দেশীয় হিসাব আর এই এমকেএস বা এফপিএস এই হিসাবগুলা জানতে হবে। এখানে আসলে খুবই অল্প দেওয়া আছে, অল্পই মূলত বাস্তবিক ক্ষেত্রে এতটুকু কাজে লাগে। বা আমি যে বইটা ফলো করি, ফাউন্ডেশন বই, সাব্বির ভাইয়ের লেখা, সেই বইটা ভিতরে আসলে যত ম্যাথ আছে আসলে এইগুলা এই কয়টা দিয়ে আসলে সমাধান করা সম্ভব, এর বাইরে আসলে বেশি কিছু লাগে নাই। তাই আসলে আমি এই কয়টা মনে রাখলে আমি মনে করি যথেষ্ট, এই কয়টা মনে রাখলে আর কিছু লাগবে না। আসলে জমি হিসাবটা একটু ভেজাল, এক এক দেশে এমনকি বাংলাদেশের এক এক অঞ্চল ভেদে জমি হিসাবগুলো একটু ভিন্ন রকম হয়ে থাকে। তো যদি আমরা স্ট্যান্ডার্ড হিসাব করি, সেই স্ট্যান্ডার্ড হিসাবে এই পাঁচটাই মনে রাখলেই চলতেছে আমাদের। তো আমরা এই পাঁচটা জিনিসগুলো একটু দেখি কি কি 1 শতাংশ বা শতক যেটা আমরা আসলে বলে থাকি, সেটা হচ্ছে 435.65 স্কোয়ার ফিট সমান সমান 40.475 ঘনমিটার, 40.475 মিটার স্কোয়ার। আমাদের এই লাইনটা আমাদের মনে রাখা লাগবে। 1 শতাংশতে কত কত স্কোয়ার ফিট? 435.65 স্কোয়ার ফিট। তো আমরা এখন মিটারের হিসাবটা আমাদের এখানে না মনে রাখলেও চলবে। কেন? আমরা তো জানি 1 ফিটে কত কত মিটার, আমরা তো এটা একটু দেখেই আসছি, বা 1 মিটারে কত ফিট এটাও আমাদের মনে আছে, সেখান থেকে কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। আর ফিটটা মনে রাখা বেশি জরুরি, কেননা আমরা রাস্তাঘাটে অনেক সময় অনেক সাইনবোর্ড দেখছি যে ফ্ল্যাট বিক্রি করা হবে, ফ্ল্যাটের সাইজ 1020 স্কোয়ার ফিট। তো আমাদের দেশে জমি জমার হিসাবগুলা এই ব্রিটিশ পদ্ধতিতে ফিটেই করা হয় এখন পর্যন্ত, বা খুব বেশি এটা চলন, সেজন্য আসলে ফিটটা মনে রাখলেই আমাদের চলতেছে। এই ফিটটা মনে রাখলে আমরা সকল ক্যালকুলেশন মোটামুটি দেশীয় হিসাবে বাংলাদেশে যত যত জায়গায় আমরা যাব, সেই জায়গায় আমরা সেই হিসাবগুলো কমপ্লিট করতে পারবো কোনো রকম সমস্যা ছাড়াই। এটা হলেই আমাদের হয়ে যেতেছে। তাই আমাদের ফিটটা মনে রাখাটা বাস্তবিক ক্ষেত্রে বেশি জরুরি। ম্যাথমেটিক্যাল টার্মে যে কোনো কিছু হইতে পারে, তাই আমাদের 40.475 ঘন 40.475 বর্গমিটার, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। একরটা একটু দেখি আমরা। 1 একরে সমান সমান 100 শতাংশ সমান সমান 4047 বর্গমিটার সমান সমান 43,500 বর্গফুট। 1 হেক্টর সমান সমান 10,000 বর্গমিটার, এটা মনে রাখা একটু বেশি জরুরি। কারণ আমরা ঢাকা শহরের হিসাবটা দেখি, কাঠা অনেক জায়গায় অনেক এলাকায় ব্যবহৃত করা হয়, কিন্তু বেশিরভাগ ব্যবহার করা হয় শতাংশ। কাঠাও অনেক জায়গায় ব্যবহার করা হয়, বিশেষ করে ঢাকায়। তো 1 কাঠা সমান সমান 1.65 শতাংশ সমান সমান 720 স্কোয়ার ফিট, এটা বেশি জরুরি। 1 কাঠা সমান সমান 720 স্কোয়ার ফিট, 1 কাঠায় 720 স্কোয়ার ফিট সমান সমান 66.89 বর্গমিটার। আর 1 বর্গমিটারে 10.76 বর্গফিট। এই কটা মনে রাখলে আমরা মোটামুটি জমির ক্ষেত্রে যত হিসাব আছে সব হিসাবে করতে পারবো। আমি যে বই ফলো করি, তোমরা যদি তোমরা চাইলে সেই বই ফলো করতে পারো, সেই বইয়েও এই জিনিসগুলাই পাবা। এই জিনিসগুলো এই কয়টা থেকেই সবকিছু পাবা। পরবর্তী ক্লাসে আমরা চাপ সম্পর্কে আলোচনা করব।
কারণ চাপ বোঝার আগে আমাদের আরো দুইটা পদ্ধতির একক বুঝতে হবে, সেটা হচ্ছে পরম একক এবং অভিকর্ষীয় একক। সেই পরম একক এবং অভিকর্ষীয় একক ভালোভাবে বুঝতে পারলে আমরা চাপের ব্যাপারটা খুব ইজিলি বুঝতে পারবো। সেজন্য আমরা সেটা পরবর্তী ক্লাস আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Thanks for watching. Subscribe if you learn.